আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। পরাজয়ের গ্লানি নিয়ে আফগানিস্তান থেকে ফিরে যাচ্ছে আমেরিকা, ব্যর্থ হলো বল প্রয়োগের নীতি। আগামী মাসে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে চাই বললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জাতিসংঘের প্রস্তাবনা নিয়ে লিবিয়া প্রতিনিধি দল চ্যালেঞ্জের মুখে তুরস্ক। আমেরিকা নিষেধাজ্ঞা তুলতে অস্বীকার করলে ভিয়েনা সংলাপের ইতি ঘটবে জানালো ইরান। অবশেষে সিরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে সৌদি আরব। মুখ্যমন্ত্রী পদের টানা তৃতীয় দফায় শপথ গ্রহণ করলেন মমতা ব্যানার্জি। তেহরানের সুউচ্চ ভবন থেকে পড়ে গিয়ে সুইস কূটনীতিক নিহত। এবং সর্বশেষ থাকছে করোনা ভ্যাকসিন নিয়ে হতাশ উত্তর কোরিয়া। আপডেট আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আমাদের ভিডিওতে লাইক দিয়ে আপনার মতামত জানান। আফগানিস্তানের মৃত্যু উপত্যকা থেকে পালিয়ে যাচ্ছে বিশ্বের সবচেয়ে দাম্ভিক সামরিক শক্তিধর মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের পশ্চিমা মিত্ররা। দীর্ঘ 2 দশক ধরে অন্তহীন যুদ্ধ চালিয়ে আণবিক বোমা ছাড়া সব রকমের আধুনিক মরণাস্ত্র, যুদ্ধবিমান, ট্যাঙ্ক, সাঁজোয়া যান, কামান, বন্দুক, মেরিন সেনা, কমব্যাট ফোর্স সহ সবকিছু ব্যবহার করে হাজার হাজার মানুষ হত্যা করে বিস্তীর্ণ জনপদ, পার্বত্য অঞ্চল ধ্বংস করে দিয়ে এবার পরাজয়ের গ্লানি নিয়ে ফিরে যাচ্ছে পর্যদস্থ ভগ্ন হৃদয় দখলদার সেনার দল। 1 মে থেকে আনুষ্ঠানিকভাবে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে যুক্তরাষ্ট্র এবং ন্যাটো বাহিনী। রোববার আনুষ্ঠানিকভাবে আফগান সেনাদের কাছে হস্তান্তর করা হয়েছে যুদ্ধবিধ্বস্ত দেশটির দক্ষিণাঞ্চলীয় হেমলান্দের প্রদেশের অবস্থিত মার্কিন সামরিক বাহিনীর অন্যতম প্রধান ঘাঁটি ক্যাম্প অ্যান্থনিক। আমেরিকার নতুন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এর মাধ্যমে একটি অন্তহীন যুদ্ধ শেষ হওয়ার প্রক্রিয়া শুরু হলো। আগামী 11 সেপ্টেম্বরের ভেতরে আফগানিস্তান থেকে সমস্ত মার্কিন সেনা প্রত্যাহার সম্পূর্ণ হবে বলে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জো বাইডেন ঘোষণা দিয়েছেন তিনি সীমাহীন যুদ্ধের অবসান ঘটাবেন। তবে পরাজিত সৈন্যদের এবং মার্কিন জনগণের মনোবল চাঙ্গা রাখতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন বলেছেন, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পরও দেশটিতে মার্কিন উপস্থিতি বজায় থাকবে। সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সখদে এবং সদম্বে বলেছেন, আমরা 20 বছর ধরে আফগান যুদ্ধে লেগে আছি। মাঝে মধ্যে আমরা ভুলে যাই কেন আমরা সেখানে প্রথমে গিয়েছিলাম। যারা 9/11-এর হামলায় জড়িত তাদেরকে উৎখাতের জন্য আমরা আফগানিস্তানে সামরিক অভিযান চালিয়েছিলাম। গত 20 বছর ধরে আমরা সেখানে কাজই করেছি। এখন আফগানিস্তান থেকে সেনারা দেশে ফেরত যাচ্ছে, তার মানে এই না যে আমরা আফগানিস্তান ছেড়ে চলে যাচ্ছি। আমরা আফগানিস্তান ছাড়ব না। তিনি তার ভাষায় বলেন, আফগানিস্তানের উন্নয়নের জন্য আমেরিকা অর্থনৈতিক এবং মানবিক সহায়তা অব্যাহত রাখবে। ব্লিংকেন বলেছেন, তালেবান যদি আবার ক্ষমতা দখল করে তাহলে আমাদের যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামী মাসে তার ইউরোপ সফরের সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন। মঙ্গলবার হোয়াইট হাউসে করোনা ভাইরাস এবং টিকাদান কর্মসূচি সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় এ আশা প্রকাশ করেন জো বাইডেন। আমেরিকায় কথিত সাইবার হামলা চালানো, দেশের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগে বাইডেন প্রশাসন গত কয়েক মাসে মস্কোর ওপর নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি বেশ কয়েকজন রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে। রাশিয়া তার বিরুদ্ধে আনীত এসব অভিযোগ প্রত্যাখ্যান করে আমেরিকার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিয়েছে। এর ফলে সাম্প্রতিক সময়ে দুদেশের সম্পর্কে তীব্র টানাপোড়েন বজায় রয়েছে। জুন মাসের ইউরোপ সফরের সময় রুশ প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা রয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে জো বাইডেন বলেছেন, আমি সেরকমটি আশা করছি। আমরা এই বিষয়ে কাজ করে যাচ্ছি। গত এপ্রিল মাসের গোড়ার দিকে পুতিনের সঙ্গে এক টেলিফোন আলাপে তৃতীয় কোনো দেশে তার সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেন জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট এখনই পুতিনকে আমেরিকায় আমন্ত্রণ জানাতে বা নিজে মস্কো সফর করতে রাজি নয়। তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান গত শুক্রবার বলেছিলেন, চলতি গ্রীষ্মেই দুদেশের শীর্ষ নেতাদের সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে। তার এই বক্তব্যের প্রতিক্রিয়ায় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এই ইঙ্গিত দিয়েছেন যে শীর্ষ নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠানের লক্ষ্যে ওয়াশিংটনের উদ্যোগ মস্কো ইতিবাচক সাড়া দিয়েছে।
তুরস্কের একটি উঁচু পর্যায়ের প্রতিনিধি দল লিবিয়া সফর করেছে। প্রতিনিধি দলে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভাসোগলুর, প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার, গোয়েন্দা প্রধান হাকান ফিদান এবং চিফ অব স্টাফ ইয়াসার গুলেন ছিলেন। জাতিসংঘের একটি প্রস্তাবনা বাস্তবায়নের বিষয় নিয়ে সফরের সময় তুর্কি প্রতিনিধি দলের সঙ্গে লিবিয়ার কর্মকর্তারা আলোচনা করেন, যাতে লিবিয়া থেকে বিদেশি যোদ্ধা প্রত্যাহারের কথা বলা হয়েছে। সফরের সময় তুর্কি পররাষ্ট্রমন্ত্রী লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী নাজদাল মনকোসের সঙ্গে সংবাদ সম্মেলনে বলেন, তুরস্কের কাছে লিবিয়ার অখণ্ডতা, সার্বভৌমত্ব এবং স্বাধীনতা অগ্রাধিকার পাচ্ছে। চাভাসোগলুর সঙ্গে বৈঠকের সময় লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের প্রস্তাবনা বাস্তবায়নের জন্য তুরস্কের প্রতি আহ্বান জানান। জবাবে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তুরস্কের সেনা এবং যোদ্ধা মোতায়েন করা হয়েছে আগের সরকারের সঙ্গে একটি চুক্তির আওতায়। তিনি দাবি করেন, এসব তুর্কি সেনা মূলত লিবিয়ার সেনাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য মোতায়েন করা হয়েছিল। তুরস্কের এই প্রতিনিধি দলের এই সফরকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এই কারণে যে এর মধ্য দিয়ে আঙ্কারা এবং ত্রিপোলির মধ্যকার সম্পর্ক নির্ধারিত হবে। তুরস্ক চাইছে লিবিয়ার রাজনৈতিক পরিবর্তন হলেও আগের চুক্তি যেন পরিবর্তিত না হয়। আমেরিকা ইরানের উপর আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে অস্বীকৃতি জানালে ভিয়েনায় পাশ্চাত্যের সঙ্গে তেহরানের চলমান সংলাপের ইতি ঘটবে। ইরানের নাম প্রকাশে অনিচ্ছুক এক শীর্ষস্থানীয় সূত্র প্রেস টিভিকে কথা জানিয়েছেন। সূত্রটি বলছে, ইরান এখনও পরমাণু সমঝোতার 29 নম্বর ধারা অনুযায়ী তেহরানের উপর আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রত্যাশা করছে। যদি সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে অস্বীকৃতি জানানোর অবস্থানে আমেরিকা অটল থাকে, তবে নিশ্চিতভাবে ভিয়েনা সংলাপের অপমৃত্যু ঘটবে। সূত্রটি আরও বলছে, পরমাণু সমঝোতায় যেসব নিষেধাজ্ঞা প্রত্যাহার করার কথা ছিল, এটি স্বাক্ষরের পর থেকে বারাক ওবামা এবং ডোনাল্ড ট্রাম্পের শাসন আমলে যত নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তা একযোগে প্রত্যাহার করতে হবে। কেবলমাত্র তাহলেই এই সমঝোতার পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে এবং তেহরানও তার প্রতিশ্রুতি পূর্ণাঙ্গ বাস্তবায়ন করবে। 2015 সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতাকে আবার আগের অবস্থায় সক্রিয় করার জন্য অস্ট্রেলিয়ার রাজধানী ভিয়েনায় বর্তমানে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে ইরানের সংলাপ চলছে। সংলাপে আমেরিকা ছাড়া এই সমঝোতায় স্বাক্ষরকারী বাকি 5 দেশ অংশগ্রহণ করছে। অবশ্য আমেরিকা পরবর্তীতে ওই 5 দেশের প্রতিনিধিদের সঙ্গে আলাদা বৈঠকে অংশ নিচ্ছে। সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2018 সালের মে মাসে পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেয়। এরপর 1 বছর পর্যন্ত ইরান এই সমঝোতা বাস্তবায়নে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ ছিল, কিন্তু অন্য পক্ষগুলো সমঝোতা বাস্তবায়ন না করায় 36 অনুচ্ছেদ অনুসারে ইরান সমঝোতার বেশ কিছু ধারা বাস্তবায়ন স্থগিত করে দেয়। সৌদি আরবের একটি নিরাপত্তা প্রতিনিধি দল সিরিয়া সফর করে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে সাক্ষাৎ করে বলেছেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর দিয়েছেন। আরব দৈনিক রায় আল ইয়ামের বরাত দিয়ে বার্তা সংস্থা ইরান প্রেস জানিয়েছে, সৌদি গোয়েন্দা বিভাগের প্রধান খালিদ আল হামিদানের নেতৃত্বে একটি সৌদি প্রতিনিধি দল দামেস্কের প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে সাক্ষাৎ করেছে। প্রেসিডেন্ট আসাদ ছাড়াও তার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল আলী মামলুকের সঙ্গে সৌদি প্রতিনিধি দলটি সাক্ষাৎ করেছে। এসব সাক্ষাতে দুই পক্ষ রিয়াদ দামেস্ক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছে। তবে সৌদি প্রতিনিধি দলের দামেস্ক সফরের দিনক্ষণ ঘোষণা করা হয়নি। এসব সাক্ষাতে সিরিয়ার সঙ্গে সকল ক্ষেত্রে সম্পর্ক স্বাভাবিক করার প্রাথমিক পদক্ষেপ হিসেবে সৌদি আরব দামেস্ক নিজের দূতাবাস আবার চালু করতে সম্মত হয়েছে বলে আরব দৈনিকটি জানিয়েছে। সেই সঙ্গে সিরিয়াকে আরব লীগের সদস্যপদ ফিরিয়ে দিতেও রাজি হয়েছে রিয়াদ। সৌদি প্রতিনিধি দলটি দামেস্ক জানিয়েছে, আলজেরিয়ায় অনুষ্ঠেয় আরব লীগের পরবর্তী বৈঠক সিরিয়াকে আমন্ত্রণ জানানো হবে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে উৎখাতের লক্ষ্যে 2011 সালে দেশটিতে সন্ত্রাসী লেলিয়ে দেওয়ার অন্যতম প্রধান উদ্যোক্তা ছিল সৌদি আরব। ওই বছর দেশটিতে বিদেশি মদদে সহিংসতা শুরু হলে দামেস্কের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পাশাপাশি আরব লীগ থেকে সিরিয়াকে বহিষ্কার করে রিয়াদ। ভারতের পশ্চিমবঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে টানা তৃতীয়বারের মতো শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার স্থানীয় সময় সকাল 11:15টায় কলকাতার রাজভবনে শপথ নেন তিনি। রাজ্যপাল জগদীপ ধনখড় মমতাকে মুখ্যমন্ত্রী পদের শপথ পাঠ করেন। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, বুধবার স্থানীয় সময় সকাল 10:15টার দিকে তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী পদের শপথ নিতে কলকাতায় নিজের কালীঘাটের বাড়ি থেকে বের হন মমতা। বরাবরের মতো এ সময় তিনি সাদা শাড়ি এবং হাওয়াইয়ে
চপল পড়েছিলেন। পরে 10:30টার দিকে তিনি রাজভবনে পৌঁছান। সেখানে মমতাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল জগদীপ ধনখড়। গত 27শে মার্চ থেকে 29 এপ্রিল পর্যন্ত মোট 8 দফায় পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে 294টি আসনের মধ্যে তৃণমূল জয়ী হয়েছে 213টি আসনে। বিজেপি জয় পেয়েছে 77টিতে। করোনা পরিস্থিতির কারণে 2011 এবং 16 সালের মতো এবার শপথ গ্রহণ অনুষ্ঠান বড় আয়োজন করা হয়নি। 2011 সালে প্রথমবারের মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের সময় এসেছিলেন তৎকালীন কংগ্রেস সরকারের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম। রাজভবনের ভেতরে বিরাট মঞ্চ তৈরি করে বিশাল জনসমাগমের মাধ্যমে শপথ অনুষ্ঠান হয়েছিল। দ্বিতীয়বারের মতো মমতার শপথ হয়েছিল রেড রোডে। সেবার আবার দেশের বিজেপি বিরোধী সব নেতাদের আমন্ত্রণ জানানো হয়। কিন্তু কোভিড সংক্রমণের কারণে বিশাল জয়লাভের পরও বিশাল আয়োজনের ব্যাপারে সব পরিকল্পনা বাতিল করা হয়েছে। 2011 সালের মতো এবারও বিধায়ক না হয়ে মুখ্যমন্ত্রী পদের শপথ নিলেন মমতা। কারণ নন্দীগ্রাম থেকে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছেন তিনি। যদিও সেই ফলাফল নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। ইরানের রাজধানী তেহরানে নিযুক্ত একজন সিনিয়র সুইস কূটনীতিক তার অ্যাপার্টমেন্ট ভবন থেকে নিচে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেছেন। ইরানের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মুখপাত্র মুস্তফা খালেদি জানিয়েছেন, তেহরানের কামরানিয়ে এলাকার একটি সুউচ্চ ভবনের 18 তলা থেকে পড়ে 52 বছর বয়সী নারী কূটনীতিক নিহত হন। নিহত কূটনীতিক সুইস দূতাবাসে ফার্স্ট সেক্রেটারি ছিলেন বলে খালেদি জানিয়েছেন। তবে এটি দুর্ঘটনা নাকি আত্মহত্যা কিংবা অন্য কী কারণে দুঃখজনক ঘটনা ঘটেছে তবে তিনি তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি। তিনি অ্যাপার্টমেন্টের ওই ফ্ল্যাটে একা থাকতেন এবং সকালে তার গৃহকর্মী কাজ করতে গিয়ে তার মৃত্যুর বিষয়টি জানতে পারেন। কোনো সংবাদ সংস্থা নিহত কূটনীতিক সুইস দূতাবাসের দ্বিতীয় শীর্ষ কর্মকর্তা হিসেবে উল্লেখ করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সুইস কূটনীতিক নিহত হওয়ার বিষয়ে তদন্ত চলছে। এই ঘটনার কারণ উদ্ঘাটিত হওয়ার সঙ্গে সঙ্গে সে সংক্রান্ত তথ্য জনসম্মুখে প্রকাশ করা হবে বলে বিবৃতিতে জানানো হয়। 1979 সালে ইরানে ইসলামী বিপ্লব হওয়ার কিছুদিন পর ওয়াশিংটনের সঙ্গে তেহরানের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়। তখন থেকে তেহরানস্থ সুইস দূতাবাস ইরানে মার্কিন স্বার্থ দেখাশোনা করছে। করোনাভাইরাসের বিরুদ্ধে মানুষকে দীর্ঘ সময় ধরে লড়াই চালাতে হবে বলে সতর্ক করেছে উত্তর কোরিয়া। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে এমন আভাস দেওয়া হয়েছে। বিশ্বের ঔষধ কোম্পানিগুলো যেসব ভ্যাকসিন তৈরি করেছে তার কোনোটি এখনও নিজেদেরকে সর্বজনীন আরোগ্য দানকারী হিসেবে প্রমাণ করতে পারেনি বলে হতাশা প্রকাশ করা হয়েছে। উত্তর কোরিয়া সরকার এখন পর্যন্ত তাদের দেশে কেউ করোনা আক্রান্ত হয়েছে বলে স্বীকার করেনি। তবে দক্ষিণ কোরিয়া বলে আসছে, উত্তর যেহেতু চীনের সঙ্গে বাণিজ্য করে এবং দুদেশের মানুষের যোগাযোগ রয়েছে, সেক্ষেত্রে সে দেশেও প্রকোপ ছড়িয়ে থাকতে পারে। মঙ্গলবার উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের নিজস্ব সংবাদপত্র রোডং সিনমুন এক প্রতিবেদনে হতাশা জানিয়ে বলা হয়, ভ্যাকসিন তৈরি হওয়া সত্ত্বেও মহামারী পরিস্থিতি কেবলই খারাপ হচ্ছে। বিদেশে আক্রান্তের খবর বাড়ার কথা উল্লেখ করে বলা হয়, বিভিন্ন দেশ প্রতিযোগিতামূলকভাবে করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরি করছে। মনে করা হচ্ছিল এগুলো মানবতার জন্য আশার আলো, যা ভয়ঙ্কর এই রোগের বিরুদ্ধে লড়াইয়ের অবসান ঘটাবে। কিন্তু বিভিন্ন দেশে যে পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে স্পষ্টভাবে প্রমাণ হয়েছে যে এই ভ্যাকসিনগুলো সর্বজনীন আরোগ্য দানকারী হয়ে উঠতে পারেনি। এই মহামারীকে অনিবার্য বাস্তবতা হিসেবে মেনে নেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে এই প্রতিবেদনে। এবছরের শেষ মাঝামাঝি নাগাদ কোভ্যাক্স আন্তর্জাতিক জোটের মাধ্যমে অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রায় 20 লাখ ডোজ পাওয়ার কথা ছিল উত্তর কোরিয়ার। তবে গত মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উত্তর কোরীয় প্রতিনিধি এভিন সালভাদর জানিয়েছেন, ভ্যাকসিনের যোগান কম থাকায় সরবরাহ পেতে বিলম্ব হবে। আপডেট আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আমাদের ভিডিওতে লাইক দিয়ে আপনার মতামত জানান।